স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। আমি রিদওয়ানা বিনতে জলিল। 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ রায়ে সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করেন। 20 বছর আগের ঘটনায় ন্যায় বিচার পেয়েছেন বলে জানায় আসামিপক্ষ। আর রায়ে সন্তুষ্ট আসামিদের পরিবারও। অধরা ইয়াসমিন জানাচ্ছেন বিস্তারিত। 2 দশক আগে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলার বিচারিক আদালতের রায়ের ডেট রেফারেন্স ও আপিলের রায় ঘোষণার জন্য কানায় কানায় পূর্ণ ছিল আদালত। বেলা 11টায় হাইকোর্টের বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা শুরু করেন। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স নাকচ করে ও আসামিদের আপিল মঞ্জুর করেন আদালত। রায়ে বলা হয়, মুফতি হান্নানের তৃতীয়বার স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় অধিকতর চার্জশিট আমলে নেওয়ার সব প্রক্রিয়া ছিল অবৈধ। আসামিদের বিরুদ্ধে হত্যায় সম্পৃক্ততা ও ষড়যন্ত্রের প্রমাণও মেলেনি। আসামিপক্ষের আইনজীবীরা জানান, প্রকৃত অপরাধী না খুঁজে আওয়ামী লীগ রাজনৈতিক ফায়দা নিয়েছে। মুফতি হান্নান যে দ্বিতীয় কনফেশন দিয়েছেন, উপমহাদেশের ইতিহাসে 400 বছরের ফৌজদারি ইতিহাসে এই ধরনের কোনো দ্বিতীয় কনফেশন হয় কিনা, হলে এর উপর কোনো সাজা হয়েছে কিনা। আজকে আদালত তার রায়ে স্পষ্ট এটা উল্লেখ করেছেন, এই সেকেন্ড চার্জশিটের বেলা 191B এটা কমপ্লাই হয় নাই। জিয়া পরিবার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাবজ্জীবন দণ্ড দিয়ে রাজনৈতিকভাবে বিতর্কিত করা হয়েছে বলেও মন্তব্য করেন আইনজীবীরা। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিতর্কিত করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে। জনাব তারেক রহমান সাহেব আজকের এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছেন। 2004 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে হামলার মামলায় 2018 সালের 10 অক্টোবর ঢাকার একটি আদালত লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড ও বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন সাজা দেন। 2 মামলায় মোট 52 আসামি থাকলেও 3 জনের ফাঁসি কার্যকর হওয়ায় 49 আসামির বিচার করেন বিচারিক আদালত। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সন্তোষ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই রায়ে প্রমাণ হলো আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে তারেক রহমানকে অভিযুক্ত করেছিল। ফখরুল বলেন, তারেক রহমানের বিরুদ্ধে সব মামলাই রাজনৈতিক ষড়যন্ত্রমূলক। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, 21 আগস্ট গ্রেনেড হামলায় বিএনপি যে জড়িত নয়, আদালতের রায়ে তা প্রমাণ হয়েছে। খানাল আমিনের রিপোর্ট। হাইকোর্ট যখন 21 আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে তারেক রহমান সহ বিএনপি নেতাকর্মীদের খালাস দেন, তখন যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখান থেকে এক বিবৃতিতে সন্তোষ জানিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। বলেছেন, এতেই প্রমাণিত হয় আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই মামলাতে তারেক রহমানকে অভিযুক্ত করেছিল। তার বিরুদ্ধে সব মামলাই রাজনৈতিক ষড়যন্ত্রমূলক। এদিকে জাতীয় প্রেস ক্লাবের স্বাধীনতা ফোরামের আলোচনায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 21 আগস্টে গ্রেনেড হামলা হয়েছিল। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ বিএনপির অন্য নেতাদের খালাস প্রসঙ্গে তিনি বলেন, ন্যায় বিচার হলে সব মামলা থেকে খালাস পাবে বিএনপি নেতাকর্মীরা। গ্রেনেড হামলা কখনোই বিএনপি ইনভলভ ছিল না। একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে দেশ নেতৃত্ব খালেদা জিয়া এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান ওনাকে ফাঁসাতে চেয়েছিল। এবং ফাঁসাতে চেয়েছিল না, শুধু একটা ভুল মিথ্যা মামলা তৈরি করে সাজানো একটি গল্প তৈরি করে সেই গল্পের উপরে ভিত্তি করে তাকে সাজাও দিয়ে দিয়েছিল। মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের 28তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। পরে তিনি বলেন, হাইকোর্টের রায় তারেক রহমানের দেশে ফেরার পথ সুগম করেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে যে মামলাগুলো ছিল, একটার পর একটা যখন আদালতে যাচ্ছে, আদালত থেকে কিন্তু প্রায় সকল মামলায় খারিজ হচ্ছে। সবগুলো এখনো হয়নি, এখনো বেশ কয়েকটা বাকি আছে। কাজেই আমরা আশাবাদী যে কোনো সময়
বাংলাদেশে ফেরত আসবে। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে অবৈধভাবে তারেক রহমান সহ অন্যদের বিরুদ্ধে সাজা দিয়েছিল। তাহার আকান্তকে নিয়ে যেদিন তাকে তদন্তকারী অফিসার বানানো, সেদিনই বোঝা গেছে যে সরকারের অশুভ একটি মনোভাব রয়েছে। তারা জনাব তারেক রহমানকে এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে জোর করে রাষ্ট্রশক্তি দিয়ে শাস্তি দেবে, এটাই ছিল তাদের উদ্দেশ্য। রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে জানিয়ে দেশের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। খান আলামিন, RTV, ঢাকা। বাংলাদেশ মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে জানিয়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, আমরা সব দেশকে বন্ধু হিসেবে দেখতে চাই, কোনো দেশকে প্রভু মনে করে মাথা নত করা হবে না। সকালে খুলনা নগরীর আটরা ইস্টার্ন জুট মিলস ময়দানে আয়োজিত কর্মী সম্মেলনে একথা বলেন তিনি। এর আগে খুলনা যাওয়ার পথে নড়াইলে এক পথসভায় তিনি বলেন, আওয়ামী লীগ বড় বড় কথা বলে ক্ষমতা দখল করে রেখেছিল, ক্ষমতায় টিকে থাকার জন্য সব রকম অপকর্ম করেছে, লুটপাট করে দেশকে ধ্বংসের মুখে রেখে পালিয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। তারা বলেছিলেন জাতির ভাগ্য বদলে দেব, দিন শেষে ভাগ্য বদল হয়েছে তাদের, সর্বনাশ হয়েছে জাতি। জাতির সেবক হওয়ার কথা ছিল, তারা মালিক হয়ে বসেছে। মালিক হওয়ার কারণে জাতির সম্পদ চুরি করে তাদের পকেটে ঢুকেছে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, যে দেশে 52-53 বছর ধরে মানুষের জীবনের কোনো মূল্য ছিল না, মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হতো, অভিযোগ করা যেত না, দেশের কোটি কোটি টাকা পাচার হতো, সবাই সেই দেশের বদল চায়। চাঁদপুর জেলার আয়োজনে চাঁদপুর প্রেস ক্লাবে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি বলেন, জনতার ন্যায্য লড়াইয়ের মাঝে ষড়যন্ত্র যেই করুক জিততে পারবে না। এ সময় নাগরিক ঐক্য চাঁদপুর জেলার সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন কানন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী শেখ হাসিনার শাসন আমলে গত 15 বছরে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির 3 মাসের অনুসন্ধান প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে তার তেজগাঁও কার্যালয়ে এই রিপোর্ট হস্তান্তর করেন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাইজি। স্বৈরশাসক শেখ হাসিনার ক্ষমতা কুক্ষিগত করার অন্যতম অপকৌশল ছিল উন্নয়নের বুলি আউড়িয়ে দেশের মানুষকে বোকা বানিয়ে তার নেতাকর্মীরা কত টাকা অবৈধভাবে পাচার করেছিল তার কোনো হিসেব ছিল না কারো কাছে। যদিও টিআইবি সহ বিভিন্ন সংস্থা এ নিয়ে বারবার অভিযোগ জানিয়ে আসছিল। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর নতুন সরকার গঠন হলে অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়নে কমিটি গঠন করে। 3 মাসের অনুসন্ধানে শেখ হাসিনার শাসন আমলের দুর্নীতি, লুণ্ঠন এবং ভয়ঙ্কর রকমের আর্থিক কারচুপির যে চিত্র পাওয়া গেছে তা আতঙ্কিত হওয়ার মতো বলে প্রতিবেদনে উল্লেখ করে কমিটি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে 400 পৃষ্ঠার এই প্রতিবেদন হস্তান্তর করেন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। সরকারের কোনো হস্তক্ষেপ ছাড়াই কমিটি স্বাধীনভাবে কাজ করেছে বলে জানান তিনি। প্রধান উপদেষ্টা জানান, এটি জনসাধারণের জন্য প্রকাশ এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের পড়ানো উচিত। আমাদের সামনে দিয়ে সবকিছু করলাম, মনে করতেছিল তখন এত করে এক্সপার্টরা, বিশ্ব ব্যাংকের এক্সপার্ট, বেড়ে বলেছে আমরা আমাকে বোকা মানুষ, কাপড় বলতে কথা বলতে পারে, বলে গেছিল এটার একটা কাপড় তো দিতে হবে, এটা প্রতিকারটা আমাদের দিতে হবে। আমরা কেন আমাদের এই সাহস হলো না, আগ্রহ হলো না,
যারা বাংলাদেশে আছি তারা না হয় ভয় ছিল, তারা বাংলাদেশের বাইরে তাদের সবাই আছে, সারা দুনিয়া ঘুরে আছে বাংলাদেশের মানুষ, তারাও কিছু করতে পারে। প্রধান উপদেষ্টা বলেন, হাসিনা এতটাই ভয়ের রাজত্ব তৈরি করেছিল যে প্রকাশ্যে এই লুটপাট চললেও কারো কিছু করার সাহস ছিল না। সম্পদের যে লুটপাট হয়েছে তার দলিল তৈরি করার দায়িত্ব দিয়েছিলাম ডক্টর জনপ্রিয়কে। ঘটনাচক্রে কোনো প্রস্তুতি ছিল না, শিবাসের এসডিজির কি উপলক্ষে কথা প্রসঙ্গে বললাম যেগুলোর হিসাব খেয়ে রাখবে, বলছে একটা কমিটি করে তুমি করো। ওই কথা থেকে অন্যকে করলো, ঠিক আছে, এই ঠিক আছে থেকে এটা সূত্রপাত হলো, তারপরে ফর্মালি অগ্রসর হওয়া যায়। অর্থ পাচারে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে বিচার কাজ শুরুর পরামর্শও দেন তিনি। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। এবার যুক্তরাজ্যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বলয়ের সাবেক মন্ত্রীসহ ব্যবসায়ীদের বিপুল সম্পত্তির খোঁজ মিলেছে। যুক্তরাজ্যের আবাসন খাতে এই সম্পত্তির মূল্য 40 কোটি পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় 6,000 কোটি টাকার বেশি। ব্রিটিশ দৈনিক অবজারভার এবং বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে এই তথ্য উঠে আসে। শনিবার যুক্তরাজ্যের দৈনিক দ্য গার্ডিয়ান এই প্রতিবেদন প্রকাশ করে। আরও জানাচ্ছেন শাকিলা করিম। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর 15 বছরের দুর্নীতি ও অর্থ পাচারের নানা ঘটনা সামনে আসে। এবার যুক্তরাজ্যে শেখ হাসিনা ও ঘনিষ্ঠদের বিপুল সম্পদের খোঁজ মিলল। দেশটির আবাসন খাতে বিনিয়োগ করা ওই সম্পত্তির পরিমাণ বাংলাদেশি মুদ্রায় 6,000 কোটি টাকার বেশি। ব্রিটিশ সংবাদ মাধ্যম অবজারভার ও বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে এ তথ্য উঠে আসে। শনিবার যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এই অনুসন্ধান নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে। বাংলাদেশ থেকে পাচার করা অর্থ দিয়ে এসব সম্পত্তি কেনা হয় বলে অভিযোগ রয়েছে। অনুসন্ধানে দেখা যায় দেশটিতে শেখ হাসিনা ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে প্রায় 350টি সম্পত্তি রয়েছে। যুক্তরাজ্য ও দেশটির বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের অফশোর কোম্পানির নামে এই সম্পত্তির অনেকগুলো কেনা হয়েছে বলে দাবি করা হয়। অফশোর কোম্পানিগুলোর মালিকানায় রয়েছে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পরিবারের সদস্যদের নাম। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তাদের পরিবারের সদস্যদেরও অনেক সম্পত্তি রয়েছে। সালমানের পরিবারের সদস্যদের লন্ডনের মেফেয়ার এলাকার গ্রোসভেনর স্কোয়ারে 7টি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিকানা বা অংশীদারিত্ব রয়েছে, যার বেশিরভাগই অফশোর কোম্পানির মাধ্যমে কেনা। প্রতিবেদনে বলা হয় 2022 সালের মার্চ মাসে 2,67,50,000 পাউন্ডে একটি অ্যাপার্টমেন্ট কেনেন সালমানের ছেলে আহমেদ শায়ান রহমান। সেখানে 3,55,00,000 পাউন্ডে কেনা তার একটি ফ্ল্যাটও রয়েছে। গ্রোসভেনর স্কোয়ারে ও এর কাছাকাছি এই পরিবারের আরেক সদস্য আহমেদ শাহরিয়ার রহমানের আরও 4টি সম্পত্তি রয়েছে, যার মূল্য 2,30,00,000 পাউন্ড। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দেশটিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের 300টির বেশি সম্পদ রয়েছে। এগুলোর মূল্য অন্তত 16 কোটি পাউন্ড। শাকিলা করিম, RTV, ঢাকা। অবাধ, সুষ্ঠু ও স্বাধীন গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে না পারলে অন্তর্বর্তী সরকারের নেয়া কোনো সংস্কারই কাজে আসবে না। সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্বশীল পদে যারা এসেছেন তাদের মনোজগতে এখনও তেমন পরিবর্তন আসেনি। সেলিম মালিকের রিপোর্ট। একে একে 30 বছর পার করল গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। দেশের উন্নয়ন অর্থনীতি এগিয়ে যাওয়ার পথে প্রথম বিশ্লেষণধর্মী প্ল্যাটফর্মটির অবদান নিয়ে আলোচনায় অংশ নেন অর্থনীতিবিদ ও বিশিষ্টজনরা। এতে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানান, সিপিডি সবসময় স্রোতের বিপরীতে দাঁড়িয়ে স্বাধীনভাবে চিন্তা করেছে। বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। আমি আশা করি সিপিডি অতীতের মতোই বর্তমানে ও আগামীতে তার বুদ্ধিবৃত্তিক অবদান অব্যাহত রাখবে ও দেশ ও দেশবাসীর কল্যাণে
অবদান রেখে যাবে। অনুষ্ঠানে আলোচকরা জানান, দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিলে সব অধিকার কেড়ে নিয়ে স্বৈরাচারে পরিণত হয় সরকার। যেই প্রতিষ্ঠানগুলোকে ভিত্তি করে আমাকে শোষণ করা, নিষ্পেষণ করা হতো, সেই প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা এখন আমি এসেছি, আমি কি সেই পুরনো অভ্যাস ত্যাগ করছি? খুবই এটা প্রবণতাটা কিন্তু খুব সাইকোলজিক্যাল। জনগণের আকাঙ্ক্ষার কথা বিবেচনায় রেখে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কেয়ারটেকার গভর্নমেন্ট সকলে মিলেই করছিলাম, বাট শেখ হাসিনা হ্যাজ থ্রোন ইট আউট। লাভ তো হয় নাই, সবাই মিলেও করে তারপর আবার চলে গেছে। কিন্তু এই জন্য রিফর্ম এমনভাবে করতে হবে যে এখানে একটা পাবলিক কনসেনসাস ডেভেলপ করতে হবে, পলিটিক্যাল কনসেনসাস ডেভেলপ করতে হবে। এটা পলিটিক্যাল প্রসেসের মাধ্যমে আপনাকে করতে হবে, কারো চাপিয়ে দেওয়া পলিসি নয়। দেশের জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দেন বক্তারা। সিপিডি শুড নট কম্প্রোমাইজ অন দিস। আমরা যেটা ভালো মনে করি দ্যাট আই উইল সে, হোয়াট ইজ ট্রুথ আই উইল সে বোল্ডলি এন্ড লাউডলি। সেলিম মালিক, RTV, ঢাকা। অন্তর্বর্তী সরকারের কাছে জনপ্রশাসনের কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। তিনি বলেন, আমলাদের ওপর সবচেয়ে বেশি জুলুম আমলারাই করে। দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের 12তম বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। ভূমি রেজিস্ট্রেশন অফিস সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণা রয়েছে জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, প্রশাসন থেকে ক্যাডার শব্দ সহ বেশ কিছু শব্দ পরিবর্তনের কথা ভাবছে কমিশন। আমরা 4 জন এসেছি, আমি কাঠামোগত পরিবর্তনের জন্য সুপারিশ করব, যাতে করে এই ধরনের আবহাওয়ার সৃষ্টি না হয়। তারপরেও থেকে যায় যে যত চেষ্টাই করি না কেন আমি, কিছু লোক থাকবে তারা চাবে। সেই জন্য এই যে উপরের দিকে যে সংবিধানের সংস্কারের কথা বলা হচ্ছে, নির্বাচনের সংস্কারের কথা বলা হচ্ছে, এইগুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন কয়েকটা অফিস সম্পর্কে মানুষের একেবারে নেগেটিভ ধারণা, এগুলো আপনারা জানেন, আমি যদি উল্লেখ করতে চাই না তবু দু একটা বলতে হয়। এসি ল্যান্ড অফিস সম্পর্কে বাজে ধারণা, রেজিস্ট্রি অফিস সম্পর্কে খুবই বাজে ধারণা, এবং রেজিস্ট্রি অফিসের করাপশনটা এমন লেভেল, কোনো অভিযোগ নাই, কারণ শেয়ারিংটা ইজ সো সায়েন্টিফিক, কারো কোনো অভিযোগ নেই, সবাই দিয়ে যাচ্ছে। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ অর্জন জাতিকে নতুন করে উদ্দীপনা যোগাবে, এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। সকালে বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি একথা বলেন। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা থেকে শুরু হয়ে টিএসসি স্মৃতি চিরন্তন চত্বরে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবীরা। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সড়ক দ্বীপে বিজয় মাসের প্রথম প্রভাত শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে পদক্ষেপ বাংলাদেশ নামক সাংস্কৃতিক সংগঠন। এই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে আমাদের এখন দায় এবং দায়িত্ব অনেক বেড়ে গেছে। আমাদের পিছনে যাবার আর কোনো পথ নেই। সবাইকে নিয়ে আমরা আমাদের দেশটাকে এগিয়ে নেব, যার যার পর্যায় থেকে তার দায়িত্ব পালন করব। দীর্ঘদিনের শোষণ বঞ্চনার প্রতিবাদে 1971 সালে পাকিস্তানি শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে মুক্তিকামী জনতা বিজয় ছিনিয়ে আনলেও বারবারই হোঁচট খেয়েছে বাংলাদেশ। ইতিহাস বিকৃত করে সব কৃতিত্ব আওয়ামী লীগ দখলে নেয় দেশের মানুষ স্বাধীনতার স্বাদ পায়নি বলে মনে করেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সম্মুখ যোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। জুলাই অভ্যুত্থানে ফ্যাসিবাদ পতনের পর স্বাধীনতার সুফল এখন জনগণ পাবে বলে আশা তার। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বাকিটা। রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে পরাধীনতার শৃঙ্খল ভেঙে 1971 সালে নিজেদের অধিকার ও অস্তিত্ব প্রতিষ্ঠার লড়াইয়ে জয় ছিনিয়ে আনে অপ্রতিরোধ্য লড়াকু বাঙালি। মুক্তিযুদ্ধ নিয়ে বহুমাত্রিক ব্যাখ্যা ও পরিবেশনার ভিড়ে এতদিন বেশ বিভ্রান্ত ছিল তরুণ প্রজন্ম। স্বাধীনতার ঘোষণা কিংবা মুক্তিযুদ্ধ নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিল গত 16 বছর ক্ষমতা আঁকড়ে থাকা আওয়ামী লীগ। তবে মুক্তিযুদ্ধে এই দলটির ভূমিকা নিয়ে এবার খোলামেলা কথা বললেন রণাঙ্গনের এই যোদ্ধা। আমরা সংগ্রাম করেছিলাম, এই সংগ্রামে আওয়ামী লীগ অংশগ্রহণ করে নেই। তাদের নেতৃবৃন্দ কলকাতায় আগরতলাতে
মোটামুটিভাবে নিরাপদ জীবন কাটিয়েছেন। স্বাধীনতা তাদের চিন্তায় কখনোই ছিল না। জীবন বিপন্ন করে লড়াই করেছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, মেজর জিয়াউর রহমান এবং অন্যান্য সেনা কমান্ডাররা, বিভিন্ন দলের ছাত্র সমাজ। 1971 সালে নিরস্ত্র বাঙালির উপর যুদ্ধবাজ পাকিস্তানি সামরিক শাসকেরা চাপিয়ে দেয় এক অসম যুদ্ধ, যখন বাঙালি জানে না কি করে অস্ত্র ধরতে হয়, কি করে বুলেট ছুটতে হয়। তবে মানচিত্র বাঁচাতে আনাড়ি বাঙালি হাতে তুলে নেয় অস্ত্র, ছিনিয়ে আনে বিজয়। এই ছাত্র যুবকদেরকে আমরা ট্রেনিং দিয়ে সৈনিকে পরিণত করি। 9 মাস ব্যাপী যুদ্ধের ফলে অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, অনেক আত্মদানের বিনিময়ে দেশটি স্বাধীন হয়েছে। এটি কোনো রাজনৈতিক দলের যুদ্ধ নয়। নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস যতটুকু জেনেছিল বাবা দাদার মুখে গল্প শুনে কিংবা নাটক, সিনেমা আর বই পড়ে 71-এ কি ভয়াবহতার মধ্য দিয়ে যেতে হয়েছে পূর্বপুরুষদের, তার একটা পুনরাবৃত্তি ঘটেছে চলতি বছরের জুলাই মাসে। ফেসিবাদ বিদায়ের এই বিপ্লবকে দ্বিতীয় স্বাধীনতা মন্তব্য করে এর মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধা। 71-এর যেই চেতনাকে আমরা বাস্তবায়ন করতে পারিনি এই রাজনৈতিক দুঃশাসনের ফলে, এবার আশা করি আবার সুযোগ এসেছে। আবার দেশের জনগণ বুকের রক্ত দিয়ে নতুনভাবে আধিপত্যবাদী শক্তিকে পরাস্ত করেছে। আশা করব এখন আবার মুক্তিযুদ্ধের সেই লক্ষ্যসমূহ বাস্তবায়িত হবে। 1971 সালের জীবন বাজি রেখে বুকের তাজা রক্ত দিয়ে যেভাবে দেশ স্বাধীন করেছিল ছাত্র জনতা, স্বাধীনতার 53 বছর পর আবারও বুক পেতে লড়াই করে বিদায় করেছে স্বৈরশাসক শেখ হাসিনাকে। এবার বৈষম্যের দেয়াল ভেঙে বাংলাদেশ হবে সবার, এমন প্রত্যাশা সর্বস্তরের মানুষের। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। পাইকারি আড়তে কেজি প্রতি প্রায় 39 টাকা বেশি দামে আলু বিক্রি করছে অনেক ব্যবসায়ী। দুপুরে রাজধানীর শ্যামবাজারে অভিযান চালাতে গিয়ে এমন তথ্য পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থার সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডল বলেন, পাইকারিতে একজন ব্যবসায়ীর আলু ভেদে সব খরচ বাদ দিয়ে দাম পড়ে প্রায় 24 টাকা। অথচ সেই আলু তারা বিক্রি করছেন 60 থেকে 65 টাকা কেজি দরে। এমন অভিযোগে এক ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা করা হয়। কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। প্রথম দিনে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআরডব্লিউটি ঘাট থেকে 653 যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় 12 আউলিয়া নামের জাহাজটি। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসেন ইসলাম বাহাদুর। এ সময় তিনি বলেন, দীর্ঘ 9 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর জাহাজ চলাচল শুরু হওয়ায় পর্যটকদের স্বস্তির পাশাপাশি হাসি ফুটেছে সংশ্লিষ্টদের মুখে। নাফ নদীতে ডুবোচরে জেগে ওঠায় নাব্যতা সংকট ও মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে নিরাপত্তার অভাবে টেকনাফ থেকে জাহাজ চলাচলে অনুমতি দেওয়া হচ্ছে না। শুধু কক্সবাজার থেকেই জাহাজ চলাচলে অনুমতি দেওয়া হয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর কারণে দেশে উদ্বেগজনক হারে বাড়ছে এইডস রোগীর সংখ্যা। বর্তমানে কক্সবাজারে এইডস আক্রান্তদের মধ্যে রোহিঙ্গা রোগী 964 আর বাংলাদেশি 168 জন। গত 2 বছরে আক্রান্তের হার দ্বিগুণের বেশি বেড়েছে। পর্যটন শহরের বিভিন্ন হোটেলে রোহিঙ্গা তরুণীদের দিয়ে অবৈধভাবে যৌন কর্মীর কাজ করানোয় সংক্রমণ বাড়ছে। কক্সবাজার প্রতিনিধি সাইফুর শাহিন এর সহায়তায় সাদিয়া কানিসের রিপোর্ট। পর্যটন শহরের হোটেল মোটেল থেকে রোহিঙ্গা তরুণী আটকের খবর মাঝে মধ্যেই সামনে আসে। ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের বিচরণ নিরাপত্তা ঝুঁকির সাথে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। কারণ সচেতনতা ও সামাজিক শৃঙ্খলায় পিছিয়ে থাকা রোহিঙ্গা জনগোষ্ঠীর অনিরাপদ যৌন সংস্পর্শ HIV সংক্রমণের ক্ষেত্র তৈরি করছে। 2015 থেকে 2022 এই 7 বছরে কক্সবাজারে এইডস রোগীর মধ্যে রোহিঙ্গা ছিলেন 612 জন আর বাংলাদেশি 98 জন। চলতি বছর অক্টোবর পর্যন্ত যে সংখ্যা দাঁড়িয়েছে, আক্রান্ত রোহিঙ্গা 964 জন আর বাংলাদেশি 168 জন। রোহিঙ্গা ক্যাম্পে এইডস রোগীর সংখ্যা বাড়ছে, এটি আমাদের স্থানীয়দের জন্য অত্যন্ত একটি ঝুঁকির বিষয়। আমাদের উচিত যে তাদেরকে যেন অবাধ বিচরণ করতে না পারে, সে লক্ষ্যে আমাদের কাজ করা উচিত। কক্সবাজারে রোহিঙ্গা যৌনকর্মীর কারণে HIV সংক্রমণ বাড়ছে বলে জানান চিকিৎসকরা। অবাধ যৌনচার এবং সাথে সাথে তাদের মধ্যে বহুবিবাহ প্রচলন রয়েছে। এই বহুবিবাহ প্রচলনের মাধ্যমে তাদের মধ্যে ঝুঁকির মাত্রাটা বেশি। 2022 সাল পর্যন্ত 7 বছরে কক্সবাজারে এইডস আক্রান্ত 118 জনের মৃত্যু হয় আর গত 2 বছরেই মারা যান 108 জন। কোথাও কোনো রোহিঙ্গা অ্যালাউ করা হবে না।
পর্যটন কেন্দ্রিক যে অপরাধগুলি সংঘটিত হচ্ছে প্রত্যেকটি অপরাধের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা জড়িয়ে পড়ছে। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে বর্তমানে বিভিন্ন জেলার 12 জন রোগী ভর্তি আছেন, যাদের বেশিরভাগই প্রবাসে ছিলেন। আমি তো রোগ তো জানি না, হসপিটাল ডিউটি করছি তো ওই জায়গাতে কিছু হয়েছে কিনা কিন্তু বলতে পারি না। ওর মা দেশের বাহিরে ছিল, ওর বাবার নাই, ওর বড় বোনের নাই, ওর আছে, ওর ভাইয়ের আছে, ওর একটা শাসার আছে। চিকিৎসকরা বলেন এইডস প্রতিকারের ক্ষেত্র তৈরির আগেই প্রতিরোধ করতে হবে। এইচআইভি হয়ে গেলেই যে আমি মারা যাব বা আমার জীবনটা শেষ হয়ে গেল, আসলে তা না। আমাদের প্রমিসকিউটিগুলো মেনটেন করতে হবে, আমাদের কাছ থেকে যাতে আর অন্যান্যরা যারা পজিটিভ আছে তারা যাতে না ছড়াতে পারে সেটার জন্য ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশে প্রথম এইডস শনাক্ত হয় 1989 সালে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এইচআইভি ভাইরাস বহনকারী মানুষের সংখ্যা দেশে এখন 15,000-এর বেশি। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় ফিলিস্তিনের গাজায় দিনে দিনে লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। একদিনে কমপক্ষে আরও 100 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা মোট প্রায় 44,400 জনে পৌঁছেছে। গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানায় আল জাজিরা। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সবাই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।